আসসালামু আলাইকুম। নেক্সাসের পক্ষ থেকে যারা ভিডিওটা দেখছো তাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা গণিতের প্রথম পত্রের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক নিয়ে আলোচনা করব ভর্তি প্রস্তুতির জন্য। এটা হবে আমাদের পর্ব ১। আলোচনার জন্য আমরা যেই বইটা ব্যবহার করব সেটা হচ্ছে গুচ্ছ অ্যানালাইসিস বিজ্ঞান বিভাগ। এটা নেক্সাসের ভর্তি প্রস্তুতির জন্য ওয়ান অফ দ্য বেস্ট বুক। এটা তোমরা যদি পড়ে থাকো তাহলে তোমাদের বেশ উপকারে আসবে, কারণ বইটাতে পদার্থ, রসায়ন, গণিত, উদ্ভিদ বিজ্ঞান, জীববিজ্ঞান, আইসিটি, ইংরেজি, বাংলা সবগুলো সাবজেক্টের অধ্যায় ভিত্তিক বিশ্লেষণ করা আছে। সাথে বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্ন দেয়া আছে। সো তোমরা ওখান থেকে যদি প্র্যাকটিস করো, মানে প্রথমে পড়বে, রিভিশন দিবে, এরপর যদি প্র্যাকটিস করো প্রশ্নগুলো, সাথে মডেল টেস্টের প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের বেশ উপকারে আসবে। আর তোমাদের ভর্তি প্রস্তুতির জন্য তোমরা নিজেদের অনেক ভালো মতো প্রস্তুত করতে পারবে। তোমাদের বেসিকটা অনেক স্ট্রং হবে, তাহলে তোমাদের প্রশ্ন অ্যান্সার করতে অনেক বেশি সুবিধা হবে। সো তোমরা বইটা কালেক্ট করে নিতে পারো। আশা করছি সবাই বইটা কিনবা। বইটা কালেক্ট করার জন্য এই নাম্বারে ফোন দিবে 01813900966। সো এই নাম্বারটিতে ফোন দিলে তোমরা তোমাদের বইটা পেয়ে যাবে। তো আসো আমরা আমাদের পড়াশোনা আজকের মতো শুরু করি। পড়াশোনা শুরু করার আগে আমি নিজের নামটা একটু বলে নিই। আমার নাম মোহাম্মদ আর রাফি বিন আরিফ। আমি বর্তমানে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধীনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে পড়াশোনা করছি। তো এই হলো আমার ছোটোখাটো বায়োডাটা। এখন আসি আমরা আমাদের পড়াশোনা শুরু করি। আমরা পড়ব ম্যাট্রিক্স। তো জিজ্ঞেস করা যায় যে ভাই ম্যাট্রিক্স কী? তো ম্যাট্রিক্স হলো কতগুলো সংখ্যাকে সারি এবং কলাম আকারে সাজানোর ফলে যে আয়তকার বা বর্গাকার বিন্যাস পাওয়া যায় বা বিন্যাস বা সজ্জা পাওয়া যায় সেটাই ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স কি আমরা আরেকবার বলি, কতগুলো সংখ্যাকে সারি এবং কলাম আকারে সাজানোর ফলে যে আয়তকার বা বর্গাকার বিন্যাস পাওয়া যায় তাকেই ম্যাট্রিক্স বলে। তো আমরা এটাকে একটু ভালো মতো বোঝার জন্য দেখতে পারি যে ম্যাট্রিক্স একটা এক্সাম্পল নিতে পারি। যে যদি আমরা লিখি যে এ ইজ ইকুয়াল টু A11, A12, A13, A21, A22, A33, সরি A22, A23, A31, A32, A33, এটাকে আমরা একটা ম্যাট্রিক্স বলতে পারি। তো ম্যাট্রিক্স আমরা কি কি পড়লাম? দুটা জিনিস, সারি এবং কলাম। তো সারি কি? সারি হলো ডান দিক বরাবর বা বাম দিক বরাবর যেগুলা আমাদের উপাদান পড়বে তাদের, মানে ওই ডান দিক বরাবর যে উপাদানগুলো আসে তাদের আমরা সারি বলি। আর কলাম হলো নিচের দিকে যেতে যেগুলো পড়ে তাদের আমরা কলাম বলি। তো সারি আর কলাম আমাদের বোঝা হলো যে সারি হচ্ছে ডান দিকে আর কলাম হচ্ছে নিচের দিকে। এটা একটু ভালো মতো বোঝার জন্য আমরা এইভাবে লিখতে পারি যে এক্স অ্যাক্সিসের দিকে সারি আর ওয়াই অ্যাক্সিসের দিকে কলাম। আমরা যেহেতু অ্যাক্সিস সবাই চিনি তাহলে আমরা বলতে পারি যে এক্স অ্যাক্সিসের দিকে কি সারি আর ওয়াই অ্যাক্সিসের দিকে কলাম। এটা তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। তাহলে আমাদের এই দিকের অংশগুলো আমরা বলতে পারি সারি আর এই দিকেরগুলো আমাদের কলাম। তো এরপরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে বলা হয়েছে ম্যাট্রিক্সের ক্রমের ব্যাপারে বা অর্ডারের ব্যাপারে। কি লেখা আছে? প্রথমে সারি সংখ্যা লিখে ক্রস চিহ্ন দিয়ে পরে কলাম সংখ্যা লিখলে তাকে ম্যাট্রিক্সের ক্রম বলে। তো ম্যাট্রিক্সের ক্রম তাহলে আমরা কীভাবে লিখতে পারি? যদি আমরা একটা সারি ক্রস কলাম এভাবে লিখি তাহলে সেটাকে আমরা ম্যাট্রিক্সের ক্রম হিসাবে গণ্য করব। তাহলে আমরা যদি লিখি যে 2 ক্রস 3, তাহলে এটা একটা অর্ডার অফ ম্যাট্রিক্স হবে। এখানে কি 2টা কী হবে? তাহলে আমাদের অবশ্যই সারি হবে। আর 3টা আমাদের কি হবে? 3টা হবে কলাম। আর এখানে যে এক্সাম্পলটা আমরা দেখলাম যে একটা ম্যাট্রিক্সের এক্সাম্পল, সেটা হলো একটা 3 ক্রস 3 অর্ডার অফ ম্যাট্রিক্স। মানে কি? সারিতে 3টা, ক্রমে আর কলামে 3টা। সারিতে 3টা আর কলামে 3টা। তাহলে আমাদের বোঝা হলো যে ম্যাট্রিক্স কি, সারি কি, কলাম কি, একটু পর্যন্ত আমরা বুঝলাম। তখন আমাদের জিজ্ঞেস করতে পারে যে মানে পজিশন আমরা কিভাবে বুঝবো। এই যে আমরা যেখানে লিখলাম 1 1 1 2 1 3, এগুলো দিয়ে কি বোঝাচ্ছে? A11 এখানে 1 1 দিয়ে বোঝায় যে সারি 1
কলাম 1। আর তাহলে আমাদের কি বুঝতে পারছি আমরা, যে বাম দিকের সংখ্যাটা দিয়ে সারি বোঝাচ্ছে আর ডান দিকের সংখ্যাটা দিয়ে কলাম বোঝাচ্ছে। তাহলে 1 1 কি, 1 দিয়ে সারি আর 1 দিয়ে কলাম। তাহলে এখানে 1 2 মানে আমরা কি বুঝবো, যে বাম দিকেরটা কি সারি আর ডান দিকেরটা কলাম। তাহলে 1 2 দিয়ে কি বোঝাচ্ছে, সারি 1 কলাম 2। তাহলে এই 1 2 দিয়ে কি বুঝলাম, সারি 1 কলাম 2। তাহলে এই 1 3 দিয়ে কি, সারি 1 কলাম 3। এভাবে সেকেন্ডটাও সেম, 2 1 দিয়ে বোঝাচ্ছে যে সারি 2 কলাম 1, 3 1 দিয়ে বোঝাচ্ছে যে সারি 3 কলাম 1। প্রথম উৎপাদন প্রথম যে উপাদানটি আছে সেটা গিয়ে আমরা সারির প্রথম যে উপাদান সেটা হিসাবে গণ্য করতে পারছি, যে 1 2 3 এটা হচ্ছে প্রথম উপাদানটাকে আমরা মানে এই বাম সাইডের প্রথম উপাদানটাকে আমরা সারির প্রথম উপাদান হিসাবে কনসিডার করতে পারছি। A 1 2 3 ভাবে আমরা হিসাব করব, বাম সাইডে সারি ডান সাইডে কলাম, বাম সাইডে সারি ডান সাইডে কলাম। এভাবে করে আমরা বুঝতে পারলাম যে এটা হলো ম্যাট্রিক্স সারি, এটা হলো সারি, এর নিচে থেকে হলো কলাম, এক্স অ্যাক্সিসে সারি ওয়াই অ্যাক্সিসে কলাম। আর এইভাবে আমরা পজিশন বের করে নিব, বাম দিকে সারি ডান দিকে কলাম। আর এটা হচ্ছে অর্ডার অফ ম্যাট্রিক্স, আগে সারি ক্রস কলাম। ওইভাবে করে আমরা ম্যাট্রিক্সের মূল যে জিনিসটা সেটা বুঝলাম। এখন আমরা আসি ম্যাট্রিক্সের কিছু প্রকারভেদে। তো প্রথম প্রকারভেদ আমরা লিখতে পারি যে আয়তকার প্রকারভেদ। আয়তকার ম্যাট্রিক্স। তো আয়তকার ম্যাট্রিক্স কি? কোনো ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান না হলে তাকে আমরা আয়তকার ম্যাট্রিক্স বলতে পারি। তো সারি এবং কলাম সংখ্যা সমান হতে পারবে না। তাহলে আমরা আবার দেখে আসি কি লেখা আছে, সারি এবং কলাম সংখ্যা সমান হতে পারবে না। তার মানে কি দাঁড়ালো, সারি সংখ্যা যদি ধরলাম আমি 2 হয়, তাহলে কলাম সংখ্যা কি 2 হতে পারবে? 2 হতে পারবে না। তো আমরা শর্তটা কি লিখতে পারি আয়তকার ম্যাট্রিক্সের জন্য, যে সারি সংখ্যা is not equal to কলাম সংখ্যা। তো এটা আমাদের আয়তকার ম্যাট্রিক্সের প্রধান যে সূত্র সেটা বলা যায়, বা প্রথম যে কন্ডিশন সেটা আমরা এখানে বলতে পারি যে সারি সংখ্যা কলাম সংখ্যা সমান হবে না। তাহলে আমরা একটা যদি ম্যাট্রিক্স নিই, আয়তকার ম্যাট্রিক্স আমরা নিতে পারি যে 2 × 3, এটা একটা আয়তকার ম্যাট্রিক্স হবে। কিন্তু আমরা যদি এখানে 2 × 2 বা 3 × 3 লিখি, তাহলে আমাদের এটা কি দাঁড়ায়, মানে সারি 2টা কলাম 2টা। এখানেও একই, যে সারি 2টা কলাম 2টা, সরি সারি 3টা কলাম 3টা। তো এটা কি আমাদের আয়তকার ম্যাট্রিক্স হবে? এটা আমাদের আয়তকার ম্যাট্রিক্স হবে না। তো এটা হলো আমাদের আয়তকার ম্যাট্রিক্স, কারণ এখানে সারি সংখ্যা 2 কলাম সংখ্যা 3। তো আমরা আমাদের আয়তকার ম্যাট্রিক্স বুঝলাম। আয়তকার ম্যাট্রিক্সের প্রধান শর্ত হলো সারি সংখ্যা কলাম সংখ্যার সমান হবে না, এটা আমরা নোট করে রাখতে পারি। আর সারি সংখ্যা যদি 2 হয় কলাম সংখ্যা 2 হতে পারবে না, এটাও বুঝলাম। আর এভাবে আমরা কমটা যদি লিখি তাহলে 2 × 3 বা 3 × 2 এগুলো সব আয়তকার ম্যাট্রিক্স হবে, কিন্তু 2 × 2 বা 3 × 3 আয়তকার ম্যাট্রিক্স হবে না। তাহলে আমরা আমাদের আয়তকার ম্যাট্রিক্স সম্পর্কে সব ধারণা ক্লিয়ার করতে পারলাম। এখন আমরা আসি সারি ম্যাট্রিক্সে। এটা হলো আমাদের দ্বিতীয় প্রকারভেদ। আমরা আসি আমাদের সারি ম্যাট্রিক্সে। যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি আছে তাকে সারি ম্যাট্রিক্স বলে। তাহলে সারি ম্যাট্রিক্সে কয়টা সারি থাকবে? একটি মাত্র সারি থাকবে। তাহলে আমরা লিখতে পারি যে 1 × 3 এটা একটা সারি ম্যাট্রিক্সের উদাহরণ। যদি 2 × 3 হতো তাহলে কিন্তু সেটা সারি ম্যাট্রিক্স হবে না, কারণ সেখানে 2টা সারি। তো সারি যদি একটা থাকে, এই যে সারি সংখ্যা, এটা আমাদের সারি সংখ্যা, সারি সংখ্যা যদি 1 হয় তাহলে সেটা আমাদের সারি ম্যাট্রিক্স হবে। আমরা একটা এক্সাম্পল দেখতে পারি যে b = 2 3 4, এটা একটা সারি ম্যাট্রিক্সের উদাহরণ। তার মানে আমরা কি বুঝলাম, যে সারি ম্যাট্রিক্সের প্রধান শর্ত কি, শুধুমাত্র একটি সারি থাকবে।
তাহলে কয়টা সারি থাকবে আমাদের? একটি মাত্র সারি থাকবে। একটি মাত্র সারি থাকার শর্ত যে ম্যাট্রিক্স ফলো করে তাকে আমরা বলতে পারি সারি ম্যাট্রিক্স। তো এরপর আমরা আসি কলাম ম্যাট্রিক্স। ঠিক একই সারি ম্যাট্রিক্সের মতো। কলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে? যে ম্যাট্রিক্সে শুধু একটি মাত্র কলাম আছে তাকে আমরা বলবো কলাম ম্যাট্রিক্স। তো আমরা যদি লিখি যে সি ইজ ইকুয়াল টু 1 2 3, এটা একটা কলাম ম্যাট্রিক্স হবে, কারণ এটার ক্রম 1 ইন্টু 3, সরি এটার ক্রম হচ্ছে 3 ইন্টু 1। আমরা একটু মুছে দিই। থ্রি ইন্টু 1 এটা হলো আমাদের কলাম ম্যাট্রিক্স। তাহলে আমাদের সারিতে 3টা আছে, কলামে 1টি আছে। এর আগে আমরা দেখেছিলাম যে সারি সংখ্যা যখন 1 হয় তাহলে এটা সারি ম্যাট্রিক্স বলে। সারি সংখ্যাতে এখানে 1, এখানে ছিল কলাম সংখ্যা 3। ঠিক একইভাবে এখানে সারি সংখ্যা 3, কলাম সংখ্যা 1টা। যেখানে কলাম সংখ্যা 1টা হবে সেটাকে আমরা কলাম ম্যাট্রিক্স বলবো। তাহলে এটা হলো আমাদের কলাম ম্যাট্রিক্স। তো কলাম ম্যাট্রিক্সের সংখ্যাটা শর্তটা কি হবে? শুধুমাত্র একটি কলাম। একটি কলাম থাকতে হবে। শুধুমাত্র একটি কলাম থাকলে আমরা সেটাকে কলাম ম্যাট্রিক্স বলবো। এরপর আমরা আসি বর্গ ম্যাট্রিক্স। তো বর্গ ম্যাট্রিক্স কি? আয়তকার ম্যাট্রিক্সে আমরা যেটা পড়েছিলাম যে সারি সংখ্যা ক্রম সংখ্যা সমান হবে না। বর্গ ম্যাট্রিক্স হচ্ছে সারি সংখ্যার ক্রম আর কলাম সংখ্যা সমান হবে। তাহলে আমাদের বর্গ ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি? সারি সংখ্যা ও কলাম সংখ্যা সমান হবে। তাহলে আমরা কি শিখলাম বর্গ ম্যাট্রিক্সের শর্ত? যে সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান হবে। তো এটা হলো আমাদের বর্গ ম্যাট্রিক্সের শর্ত। আমরা একটা এক্সাম্পল দেখতে পারি বর্গ ম্যাট্রিক্সের। যদি ক্রম হয় 3x3, তাহলে এখানে বোঝাচ্ছে সারি 3 কলাম 3। সারি 3 কলাম 3। কিন্তু যদি আমরা এখানে 3x2 লিখি, এটা হয়ে যাবে একটা আয়তকার ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স হওয়ার জন্য সারি সংখ্যা কলাম সংখ্যা সমান হতে হবে। তাহলে আমরা একটা এক্সাম্পল লিখতে পারি যে d ইজ ইকুয়াল টু 1 2 3 -1 5 6 2 1 3। এটা হলো আমাদের একটা বর্গ ম্যাট্রিক্সের সংজ্ঞা উদাহরণ। এছাড়া আমরা লিখতে পারি যে e ইজ ইকুয়াল টু 1 2 3 4। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সারি 2টা কলাম 2টা, তাহলে এটাও একটা বর্গ ম্যাট্রিক্সের উদাহরণ হবে। এরপরে আমরা আরেকটা ম্যাট্রিক্সের প্রকারভেদ দেখব, সেটা হলো শূন্য ম্যাট্রিক্স। আমরা এখন দেখব শূন্য ম্যাট্রিক্স। তো শূন্য ম্যাট্রিক্সের প্রধান শর্ত কি হতে পারে? যে ম্যাট্রিক্সের প্রতিটা উপাদান শূন্য হবে। ম্যাট্রিক্সের প্রতিটি উপাদান শূন্য হবে। ম্যাট্রিক্সের প্রতিটি উপাদান যদি শূন্য হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি শূন্য ম্যাট্রিক্স। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দিই জি ইজ ইকুয়াল টু 0 0 0 0 0 0, তাহলে এটা হবে আমাদের শূন্য ম্যাট্রিক্স। এই আচ্ছা, আমি যদি এখন একটা তোমাদের প্রশ্ন করি যে এই ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার কত, তোমরা কি বলতে পারবা? ক্রম, দেখো 2 মিনিট টাইম নাও, তোমরা পজ করে রাখতে পারো ভিডিও চাইলে। যদি তোমাদের কমপ্লিট হয়ে থাকে তাহলে আমি অ্যান্সারটা বলে দিই। অ্যান্সার হলো 2x3। এটা হলো আমাদের এই ম্যাট্রিক্সের ক্রম। তাহলে আমরা ক্রম কীভাবে বের করতে শিখে গেলাম। এখানে সারি 2টা, এই যে একটা সারি 2টা সারি, আর কলাম 3টা 1 2 3। হ্যাঁ, তো এভাবে আমরা আমাদের ক্রম বের করলাম। তো এরপরে আমরা আরেকটা প্রকার দেখব, সেটা হলো অভেদক ম্যাট্রিক্স।
আমরা এখন অভেদ্যক ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তো অভেদ্যক ম্যাট্রিক্সের প্রধান শর্তটি হলো যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল উপাদান 1 এবং অবশিষ্ট সকল উপাদান 0 হবে তাকে আমরা অভেদ্যক ম্যাট্রিক্স বলবো। তাহলে আবার বলছি আমি, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল উপাদান 1 এবং অবশিষ্ট সকল উপাদান 0 তাকে অভেদ্যক ম্যাট্রিক্স বলা হবে। তাহলে আমি শর্তটা লিখে দিই, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো এক হবে এবং বাকি সকল উপাদান 0 হবে। তাকে অভেদ্যক ম্যাট্রিক্স বলে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, যদি আমরা লিখি যে আই বা ইজ ইকুয়াল টু 1 1 1 0 0 0 0 0 0, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান কর্ণ বরাবর সবগুলো উপাদান 1 আর বাকি সকল উপাদান 0। তাহলে এটা আমাদের কি হলো, একটি অভেদ্যক ম্যাট্রিক্স। তাহলে অভেদ্যক ম্যাট্রিক্সের শর্ত কি, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো 1 এবং বাকি সকল উপাদান 0, তাকে আমরা অভেদ্যক ম্যাট্রিক্স বলতে পারি। এরপরে আমরা আরেকটা প্রকার দেখব, সেটা হলো কর্ণ ম্যাট্রিক্স। একটা ছোটখাটো ভুল করলাম। কর্ণ ম্যাট্রিক্স দেখবো এখন আমরা। তো যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য এবং সবগুলো উপাদান 0, তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। তাহলে আমরা কর্ণ ম্যাট্রিক্সের জন্য কি লিখতে পারি, প্রধান কর্ণ বরাবর অশূন্য, মানে প্রধান কর্ণে যে উপাদানগুলো থাকবে সেগুলো 0 হবে না, বাকি সকল 0। এটা হলো আমাদের কর্ণ ম্যাট্রিক্সের শর্ত। তো আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, যে এফ ইজ ইকুয়াল টু এ বি সি 0 0 0 0 0 0। আমরা এখানে দেখছি কর্ণ বরাবর, এই যে প্রধান কর্ণ বরাবর এ বি সি আছে, এ বি সি এর মান যে কোনো কিছু হতে পারে 0 ছাড়া। তাহলে সেটা হবে আমাদের কর্ণ ম্যাট্রিক্স। বাকি সকল উপাদান আমরা দেখতে পাচ্ছি যে 0 আছে, তো এ বি সি এগুলো 0 হতে পারবে না, এগুলো কোনো একটা মান হবে, এগুলোর মান থাকবে। তো এ বি সি বা প্রধান কর্ণ বরাবর যদি অশূন্য হয় আর বাকি সকল যদি 0 হয়, তাহলে আমরা সেটাকে কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো। তাহলে আমরা কর্ণ ম্যাট্রিক্স সম্পর্কে জানলাম। এখন আমরা বিম্ব ম্যাট্রিক্স সম্পর্কে জানব। তো বিম্ব ম্যাট্রিক্স কি, কোনো ম্যাট্রিক্সের সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে যদি সারি বানানো হয়, এরপরে সারি বানানোর পরে যে আমরা নতুন যে একটা ম্যাট্রিক্স পাবো, তাকে আমরা বিম্ব ম্যাট্রিক্স বলতে পারবো। তাহলে আমরা কি বলতে পারি, সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে সারি। সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে সারি বানানোর পরে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায়, তাকে বিম্ব ম্যাট্রিক্স বলে।
তাহলে আমরা কি জানলাম শর্ত? সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে সারি বানানোর পরে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বিম্ব ম্যাট্রিক্স বলে। তাহলে বিম্ব ম্যাট্রিক্সের একটা এক্সাম্পল আমরা দেখি, যে যদি আমরা দেখি যে এ ইজ ইকুয়াল টু 7, 11, 2, 15, 19, 13, 1, 5, 10, এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা বিম্ব ম্যাট্রিক্স চাই তাহলে সেটা হবে এটি বা ইংলিশে ট্রান্সপোজ, লিখে দিই ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে এ ট্রান্সপোজ হবে 7, 15, 1, 11, 19, 5, 2, 13, 10। তো এটা হবে আমাদের বিম্ব ম্যাট্রিক্স। তাহলে আমরা এখানে কি করলাম, এই যে সারি বরাবর কলাম বরাবর 7, 15, 1 এটাকে আমরা 7, 15, 1 সারিতে লিখলাম, আবার কলাম বরাবর 11, 19, 5 11, 19, 5টাকে আমরা সারিতে লিখলাম, আবার 2, 13, 10 কলাম বরাবর এটাকে আমরা সারিতে লিখলাম 2, 13, 10। বা আমরা এটাকে অন্যভাবে চিন্তা করতে পারি যে সারি বরাবর 7, 11, 2 এটাকে আমরা কলামে লিখলাম 7, 11, 2, এরপর 15, 19, 13 এটাকে আমরা 15, 19, 13 লিখলাম, 1, 5, 10, 1, 5, 10 কলামে লিখলাম। তো এইভাবে করে সারিকে কলাম এবং কলামকে সারি বানানোর পরে যে নতুন ম্যাট্রিক্স আমরা পাবো সেটা হবে আমাদের বিম্ব ম্যাট্রিক্স। তাহলে এ ট্রান্সপোজটা হবে আমাদের বিম্ব ম্যাট্রিক্স। তাহলে আমরা বিম্ব ম্যাট্রিক্স সম্পর্কে জানলাম। এখন আমরা ম্যাট্রিক্সের ট্রেস নিয়ে আলোচনা করব। এটাও একটা প্রকারভেদ বলা যায় ম্যাট্রিক্সের। ম্যাট্রিক্সের ট্রেস বলতে বোঝায় প্রধান কর্ণের উপাদানগুলোর যোগফল। তো একটা ম্যাট্রিক্স যদি আমরা নিই যে এ ইজ ইকুয়াল টু 7, 11, 12, 15, 19, 13 আর 1, 5, 10, এই ম্যাট্রিক্সে 7, 19, 10 এটা হলো প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো। এদের যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো ট্রেস অফ এ, TRA, এটা হলো ট্রেস অফ এ। এভাবে লিখবো আমরা, যদি আমরা যোগ করি যে 7 + 19 + 10 আমরা জানি 36। তো এটা হবে আমাদের ম্যাট্রিক্সের ট্রেস। তো আমরা ম্যাট্রিক্সের ট্রেস কীভাবে বের করবো আরেকবার বলে দিচ্ছি। প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলো থাকবে সেগুলোর যোগফল যদি আমরা করি তাহলে আমরা আমাদের ম্যাট্রিক্সের ট্রেস পেয়ে যাব। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখতে চাই যে F ইজ ইকুয়াল টু 47, 33, 21, 29, এই ম্যাট্রিক্সটা যদি আমরা বলি যে ট্রেস বের করো ট্রেস এফ এর, তাহলে এটা তোমরা নিজেরা এখন চেষ্টা করো ভিডিওটা পজ করে। আসো এখন আমরা করি ভিডিওটা, সরি প্রবলেমটা। তো এটা হবে আমাদের 47 + 29 ইজ ইকুয়াল টু 966, আর 4 + 2 6 আর 1 হাতে ছিল সেটা যোগ করে দেবো, তাহলে 76 আমরা পেয়ে যাব। তাহলে আমাদের 76 হবে আমাদের এই এফ এর ট্রেস, এফ ম্যাট্রিক্সের ট্রেস। তো আমরা ম্যাট্রিক্সের ট্রেস কীভাবে বের করবো বুঝে গেলাম। প্রধান কর্ণ বরাবর, প্রধান কর্ণ এখান থেকে শুরু হয়, প্রথম যে উপাদানটি আছে সেটি থেকে শুরু হয়, প্রধান কর্ণ বরাবর যেই উপাদানগুলো আছে বা এলিমেন্টগুলো আছে সেগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা আমাদের ম্যাট্রিক্সের ট্রেস পেয়ে যাব। তো আমরা আমাদের ম্যাট্রিক্সের ট্রেস বুঝলাম। এটা বোঝার পরে আমরা এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বুঝবো। তো আমরা এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বুঝবো। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের শর্ত হলো, এটা একটু লিখে পড়ি আমরা তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যদি এ একটি বর্গ হয় তবে এ ম্যাট্রিক্সের কোফ্যাক্টর মানে আমরা জানি যে কোফ্যাক্টর হলো, আচ্ছা আমরা আসো এখন আগে বুঝি যে কোফ্যাক্টর কি। হ্যাঁ, কোফ্যাক্টর একটা ম্যাট্রিক্স যদি হয় A ইজ ইকুয়াল টু
4 মাইনাস 2, 3 মাইনাস 6 এরকম, তাহলে এখানে 4 এর কোফ্যাক্টর হচ্ছে সারি বরাবর আর কলাম বরাবর যে উপাদান আছে সেগুলো বাদ দিয়ে যা বাকি থাকে, যা যেসব যতটুকু বাকি থাকে সেই অংশটুকুর সেই অংশটুকুকে আমরা কোফ্যাক্টর হিসেবে গণ্য করব। কিন্তু এটা যদি আমাদের 2x2 ক্রমের হয় তাহলে শুধু যেটা বাকি থাকবে সেটাকে আমাদের কোফ্যাক্টর ধরে নিতে হবে। তাহলে এখানে 4 এর কোফ্যাক্টর 6 আর -2 এর কোফ্যাক্টর 3। কিন্তু একই জিনিসটা একটা যদি আমরা 3/3 ম্যাট্রিক্স নিই সেটার ক্ষেত্রে একটু এক্সট্রা জিনিস আমাদের করতে হবে। সেটা হলো, আমি বোঝার সুবিধার্থে এভাবে লিখছি, A21, A22, A23, তো আমরা যদি A11 এর কোফ্যাক্টর চাই, A11 কোফ্যাক্টর এই 3x3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেটা হবে A22 ইন্টু A33 মাইনাস A23 ইন্টু A32। তাহলে আমাদের যদি একটা ভেক্টর এ ভেক্টর যদি আমরা নিই যে 7, 5, 9, 1, 11, 13, 9, 6, 2, তাহলে আমাদের যদি বলা হয় যে 7 এর কোফ্যাক্টর এখানে কত, আমরা কিভাবে বের করব? কোফ্যাক্টর অফ 7 আমরা বের করব, কোফ্যাক্টর অফ 7 ইজ ইকুয়াল টু 11 ইন্টু 2 মাইনাস 13 ইন্টু 6। এটা হলো আমাদের কোফ্যাক্টর। কিন্তু আমরা যখন মাঝেরটা হিসাব করব, আমরা জানি যে এটা হলো, এটা যদি A11 হয়, এটা যদি A12 হয়, A13 হয়, তাহলে এই অংশটার জন্য আমরা পজিটিভ কনসিডার করব, এই অংশটার জন্য আমরা নেগেটিভ কনসিডার করব, আবার A13 জন্য আমরা পজিটিভ কনসিডার করব। তাহলে আমরা কি বুঝলাম? এই অংশটার জন্য আমরা পজিটিভ কনসিডার করছি, এই অংশটার জন্য আমরা নেগেটিভ কনসিডার করছি, আর এই অংশটার জন্য আবার পজিটিভ কনসিডার করছি। তাহলে এখন আমরা এটা লিখব, এই কোফ্যাক্টরটা বুঝলাম। তো কোফ্যাক্টর থেকে আমরা এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বোঝার চেষ্টা করব। এই প্লাস মাইনাসের ব্যাপারটা বোঝার মূল যে জিনিসটা সেটা হলো, মানে সারি আর কলাম সংখ্যা যদি যোগফল, সারি আর কলাম সংখ্যা যদি যোগ করে জোড় হয় তাহলে সেটা হবে পজিটিভ। আর সারি আর কলাম সংখ্যা যোগ করে যদি বিজোড় হয়, এটা আমি একটু সুন্দর করে লিখে দিচ্ছি। সারি সংখ্যা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা মনে রাখতে হবে। সারি সংখ্যা প্লাস কলাম সংখ্যা যদি যোগফল পজিটিভ, যদি যোগফল জোড় পজিটিভ হবে যখন এটা জোড় সংখ্যা হবে। কি সংখ্যা হবে? আমাদের জোড় সংখ্যা হবে। আমি একটু সুন্দর করে লিখে দিচ্ছি। যদি জোড় সংখ্যা হয় তাহলে সেটা পজিটিভ হবে, আর যদি এই যোগফল বিজোড় হয় তাহলে সেটা হবে নেগেটিভ। তাহলে আমরা কি বুঝলাম? যে সারি সংখ্যা আর কলাম সংখ্যা যোগফল যদি জোড় সংখ্যা হয় তাহলে পজিটিভ, সারি সংখ্যা আর কলাম সংখ্যা যোগফল যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সেটা হবে আমরা ধরে নিব নেগেটিভ। তাহলে A11, A12, A13 এটা যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে A11 হবে পজিটিভ, কারণ 1 সারি সংখ্যা, 1 কলাম সংখ্যা, যোগফল জোড় সংখ্যা। কিন্তু এখানে যদি আমরা দেখতে পারি যে A12 তাহলে সারি 1 কলাম 2, তাহলে জোড় সংখ্যা যোগফলটা আমাদের বিজোড় আসছে, তো এটা আমাদের নেগেটিভ কনসিডার করতে হবে আগে থেকে। আর আমরা যদি এখানে A13 দেখি তাহলে 1 সারি কলাম 3, তাহলে এটা আবার জোড় সংখ্যা, তাহলে এটা আমাদের কী হবে? পজিটিভ হবে। তো একইভাবে আমরা এটার ক্ষেত্রে যেমন এটা 2, 1 এটা নেগেটিভ হবে, এটা নেগেটিভ হবে, এটা পজিটিভ, এটা নেগেটিভ হবে, হ্যাঁ, আর এই বাকি সব পজিটিভ হবে। এই যে পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ, পজিটিভ, এই যে এভাবে জিনিসটা সাজানো হয়েছে।
তো আমরা আমাদের এখন কোফ্যাক্টরটা বের করব, এই পজিটিভ নেগেটিভ আর হচ্ছে গিয়ে এইভাবে যেভাবে বের করা দেখালাম যে A22 ইন্টু A33 মাইনাস A23 ইন্টু A32, এটা আমরা করব, এটা আমরা ব্যবহার করে কোফ্যাক্টর বের করার চেষ্টা করব এখন। তো আমরা যদি এখন একটা ম্যাট্রিক্স নিই, A ইজ ইকুয়াল টু 4 মাইনাস 2 3 মাইনাস 6, এখন যদি আমরা এই এ ম্যাট্রিক্সটার কোফ্যাক্টরগুলো নিই তাহলে কোফ্যাক্টর অফ পজিশন 1 1 মানে সারি 1 কলাম 1, তাহলে সেটা আমাদের আসবে -6, কারণ এই যে সারি বরাবর কলাম বরাবর করার পরে শুধু একটু কি বাকি থাকে। তো একইভাবে আমরা C21 বের করতে পারি, C21 হবে 2 আর C12 হবে আমাদের -3, কারণ এই যে একটু আগে আমরা জানলাম যে 1 + 2 যোগ করলে বিজোড় হয়, তো বিজোড় হলে সারি প্লাস কলাম যোগফল যদি বিজোড় হয় তাহলে এমনি একটা মাইনাস আসে। আমাদের খেয়াল রাখতে হবে যে মাইনাসটা কিন্তু এখান থেকে আসে না, এই মাইনাসটা আসছে ওই যোগফলটা থেকে, সারি প্লাস কলাম যোগফল যে বিয়োগটা হয় সেখান থেকে 3 কোফ্যাক্টর আগে একটা মাইনাস বসছে। আর শেষমেশ আমাদের আসবে 2তে আমাদের আসবে 4। তো আমরা যদি কোফ্যাক্টরগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স বানাই তাহলে আমাদের C ইজ ইকুয়াল টু হবে, আমরা যদি লিখি তাহলে -6 -3 2 আর 4, ঠিক আছে, 1 1 1 2 2 1 2 2, এটা আমাদের কোফ্যাক্টরের ম্যাট্রিক্সটা হলো। এই কোফ্যাক্টরের ম্যাট্রিক্সের যদি আমরা বিম্ব ম্যাট্রিক্স বের করি তাহলে যে ম্যাট্রিক্সটা হবে সেটা হবে আমাদের অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স। তো বিম্ব ম্যাট্রিক্স আমরা কীভাবে বের করবো শিখেছিলাম, সারিগুলোকে কলামে রূপান্তরিত করবো আর কলামগুলোকে সারিতে। তো যদি আমরা করি তাহলে কি আসবে আমাদের 6 - 2 আর -3 4, তাহলে এটা হলো আমাদের অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে আমরা আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেলাম। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কীভাবে বের করব, প্রথমে একটা ম্যাট্রিক্স নিব, ম্যাট্রিক্সটার কোফ্যাক্টরগুলোকে পজিশন অনুযায়ী লিখে নিব, লেখার পরে সেটা দিয়ে একটা ম্যাট্রিক্স আমরা সাজিয়ে নিব, যেটাকে আমরা সি বা যে কোনো একটা নাম দিতে পারি। সেই কোফ্যাক্টর ম্যাট্রিক্সটার যদি আমরা বিম্ব ম্যাট্রিক্স বের করি তাহলে আমরা পেয়ে যাব অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো আমরা আজকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পর্যন্ত শিখলাম, এটাই ছিল আমাদের পর্ব 1-এ। তো এছাড়াও আমরা পরের পর্বে আমরা আরও দেখব। তো এই গুচ্ছ অ্যানালাইসিস বইটা তোমরা কিনবা আশা করছি, কারণ এই বইটা থেকে আমরা এখন পড়াশোনা করব। তো তোমরা যদি বইটা কিনো তাহলে তোমাদের পড়াশোনা করতে ইজিয়ার হবে। আমি তোমাদের নিশ্চিন্তে বলতে পারি যে বইটা যদি তোমরা কিনে থাকো তাহলে তোমাদের প্রস্তুতি নেওয়াটা অনেক বেশি সুবিধার হবে, কারণ প্রতিটা অধ্যায় ভিত্তিক যেহেতু সব কিছু রিভিশন দেওয়ার জন্য দেয়াই আছে, তোমরা একবার পড়ে গেলে তোমাদের রিভিশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আর পড়বা, প্রশ্নগুলা লেখার চেষ্টা করবা, যদি কোনো প্রশ্ন বড় প্রশ্ন থাকে, এছাড়া এমসিকিউগুলো প্র্যাকটিস করবা নিজে নিজে। হ্যাঁ, আর মডেল টেস্ট দিবা বেশি বেশি করে, যত বেশি মডেল টেস্ট দিবা তত বেশি তোমাদের প্র্যাকটিসে আসবে। হ্যাঁ, আর এক্সামের যে ভীতিটা থাকে সেটা চলে যায়। সো তোমরা এখনই কিনে ফেলো, কেনার জন্য এই নাম্বারে কল দাও 01813900966, এই নাম্বারে ফোন দিলে তোমরা বইটা পেয়ে যাবা, ফোন দিলে তোমাদের বাসায় এসে দিয়ে যাওয়া হবে। তো তোমরা বইটা অবশ্যই সংগ্রহ করবা আশা করছি। তো আজকে এই পর্বে এটুকু পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।